শ্রী নরেন্দ্র মোদী মেট্রো রেলের নতুন যে প্রকল্প যশোর রোড থেকে এয়ারপোর্ট তার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন। তিনি যশোর রোডে ফ্ল্যাগ অফ করবেন, সেখান থেকে এয়ারপোর্ট যাবেন সেই ট্রেনে, এবং তারপর আবার সেখান থেকে তিনি জয়হিন্দ স্টেশনে ফিরে আসবেন, যশোর রোডে ফেরত আসবেন। এরপরে যেভাবে হয় গাড়িতে তিনি পৌঁছবেন, একটি সরকারি প্রোগ্রাম আছে এই মাঠেরই সংলগ্ন একটি জায়গায়, এবং তারপর পরিবর্তন সংকল্প যে যাত্রা সভা, সেই সভায় তিনি অংশগ্রহণ করবেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 43টা রেলওয়ে প্রজেক্ট জমি জটের কারণে আটকে আছে। একটা রাজ্য সরকারের জন্য যদি কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি না থাকে, একটা সরকার ক্ষমতায় আসার পরেই যদি ঘোষণা করে যে আমরা 1 স্কোয়ার ফিট জমিও নতুন করে অধিগ্রহণ করব না, তাহলে তার পরিণতি কি হয় সেটা আজকে অন্তত রেলের প্রকল্পকে বাস্তবায়িত করতে গিয়ে দেখা যাচ্ছে। এছাড়াও সেক্টর 5 থেকে কলকাতার কানেক্টিভিটি বন্ধ হয়ে আছে শুধুমাত্র একটি স্পটে, চিংড়িহাটার সামনে। আমার সঙ্গে ওখানকার স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী সুজিত বোসের কথা হয়েছে। তিনি বলেছেন যে রাস্তার এপার পর্যন্ত যা হয়েছে সেটা আমার দায়িত্ব, ওখানে কোনো সমস্যা নেই। কিন্তু মাননীয় দমকল মন্ত্রীর হস্তক্ষেপের পরেও তিনি তার অপারগতার কথা প্রকাশ করেছেন যে তার সামনেই যে 3টি পিলার নিয়ে সমস্যা তৈরি হচ্ছে কলকাতা পুলিশ এবং ট্রাফিক পুলিশের কারণে, যে এত একটা ভালো প্রজেক্ট আজকে সেখানেও স্টলড হয়ে গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। অতীতেও আমরা দেখেছি ইউপিএ জমানার রেলমন্ত্রীকে প্রায় আমাদের প্রস্তর যুগে নিয়ে চলে গিয়েছিলেন তারা। শিলান্যাসের পর শিলান্যাস, প্রকল্পের পর প্রকল্পের ঘোষণা, সেগুলো কোনোটাই বাস্তবায়িত হয়নি। এবং একজন রেলমন্ত্রী দাঁড়িয়ে বাজেট পেশ করতে গিয়ে বলেছিলেন যে ভারতীয় রেল সম্পূর্ণ কোমায় চলে গেছে, আমি সেখান থেকে বার করে আনবার চেষ্টা করছি। কয়েক ঘন্টার মধ্যেই তাকে পদত্যাগ করতে হয়, এবং ভারতের প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও আমাদের বর্তমান শাসক দলের একজন রেলমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু তিনিও ঘোষিত প্রকল্পগুলোর বাস্তবায়িত করতে পারেননি, কারণ সেই প্রকল্পের মধ্যে বা সেই ঘোষণার মধ্যে যতটা রাজনীতি ছিল, বাস্তবতা তার থেকে অনেক দূরে ছিল। তো সেই জন্য যে পরিণতি হওয়ার সেটা হয়েছে। কিন্তু বর্তমানের এনডিএ সরকার, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস নেতৃত্বে যে সরকার চলেছে, মোদীজি সেই সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি আস্থা রাখেন, শ্রদ্ধা জানেন, এবং পশ্চিমবঙ্গের প্রতি এখানকার মানুষের প্রতি তার যে কমিটমেন্ট সেটা তিনি বারবার প্রকাশ করছেন, সেটা ভিজিবল আছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদের বর্তমানে যে রাজ্য সরকার আছে, শুধু কেন্দ্র বিরোধিতা এবং মোদী বিরোধিতার কারণে আজকে রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছেন প্রান্তিক মানুষ। একদিকে প্রকল্পের নাম পরিবর্তন হচ্ছে, অন্যদিকে রাজ্য সরকারের দেওয়ার যে টাকার পরিমাণ সেটা তারা দিতে পারছেন না, কিছু প্রজেক্ট স্টলড হয়ে যাচ্ছে। আর জমি জটের কারণে, শুধু রেল নয়, জমি জটের কারণে অনেক প্রজেক্ট আটকে আছে। তার মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সের তাদের বিএপি আছে, তার জন্য আমাদের যে হাইওয়ে হচ্ছে সেখানেও এনক্রোচমেন্ট, তাদের জমির সমস্যা আছে। এরা যে পোর্টের মন্ত্রক কদিন আগে জানিয়ে দিয়েছে যাদের 1000 একরের বেশি জমি আজকে এনক্রোচ হয়ে গেছে বিভিন্ন জায়গায়। কেন্দ্রীয় সরকারের যে জুট মিল ছিল, যে 3টে জুট মিল বন্ধ আছে, সেগুলোরও সামনের বিভিন্ন অংশে প্রায় বিক্রি করে দেওয়ার মতো অবস্থা, সেখানেও অবৈধভাবে বসতি স্থাপন হয়ে গেছে। তো এটা চলছে। তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী আসছেন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে 22 তারিখ বিকেলবেলা আপনারা আমাদের এই সভায় যোগ দেবেন, এইটুকুনি বলা। ধন্যবাদ।
প্রেস কনফারেন্স করলেন, নির্দিষ্টভাবে বললেন যে তাদেরকে মেলাইন করার জন্য কেউ চেষ্টা করছে, এই যে ভোট চুরির যে অভিযোগ যে আনা হচ্ছে কংগ্রেস তরফ থেকে। না, আমি নির্বাচন কমিশনের মুখপাত্রও নই, আমি তার প্রতিনিধিও নই, কারণ কেন্দ্রে যে সরকারটা চলেছে সেই সরকারটা ভারত সরকার, আর ঘটনাচক্রে এনডিএ সরকার পরিচালনা করছে, তার নেতৃত্বে আছেন নরেন্দ্র মোদী। আমি আমার পার্টির কথা বলতে পারি, আমার রাজ্যের কথা বলতে পারি, বা আমার দলের সর্বভারতীয় অবস্থান বলতে পারি। মানুষ এগুলোকে আর গ্রহণ করছে না, মানুষ নিচ্ছে না। তৃণমূল কংগ্রেসের এজেন্ডা একদম পরিষ্কার, যেটা নিয়ে আপনারা খুব চিন্তিত। তৃণমূল কংগ্রেসের এজেন্ডা হচ্ছে বাংলাদেশি জেহাদি, রোহিঙ্গা, মৃত ভোটার, ভুয়ো ভোটারের নাম তারা ভোটার লিস্টে রাখবে। আর আমাদের অবস্থান হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের মানুষকে আগামী নির্বাচনে নির্বাচন কমিশনের সহায়তা এবং মধ্যস্থতা এবং তাদের নেতৃত্বে একটা ত্রুটি মুক্ত ভোটার লিস্ট উপহার দেবে। এর বাইরে কোনো কিছু নেই। দেখুন, মৃত শিশুকে সব মাই কোলে আটকে রাখতে চায়, যত তাড়াতাড়ি শিশুটাকে বিদায় দেওয়া যায় ভালো। তৃণমূল কংগ্রেসের বক্তব্য আমি রোজ বলছি, অত্যন্ত পরিষ্কার, যে মারা গেছে তো কি হয়েছে, যিনি মারা গেছেন সেও তো কারোর কাকু ছিল, সেও তো কারোর প্রেমিক ছিল, সেও তো কারোর দাদু ছিল। তাই আমরা কি একটু মানবিক মুখ নিয়ে বিচার করে তার ভোটটা রেখে দিতে পারি না ভোটার লিস্টে? এখন এটা যদি আপনারা মানেন, বাংলার মানুষ মানে, তাই হবে। হ্যাঁ, কে বলেছেন? পশ্চিমবঙ্গেও এসআইআর আমরা করবো, কবে করবো বসে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত ঘোষণা করবো। না না, এটা তো সকলে জানে, সারা দেশেই এসআইআর হবে, এটা রুটিন প্রক্রিয়া। এর মধ্যে যদি কেউ মৃত্যু ঘণ্টার আওয়াজ শুনতে পায়, আমাদের তো কিছু করার নেই। এসআইআর হবে, বাধা দিলে সেই বাধাকে গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে। পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর চায়, পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চায়, পরিত্রাণ চায়। পশ্চিমবঙ্গের মানুষ বাংলাকে আর নতুন করে পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না, আরেকটা 16ই আগস্ট চায় না, 46 চায় না। সুতরাং এখানে হবে, যে বাধা দেবে সে থাকবে না, আর বাধাটা দিতে পারবে না। একটু অপেক্ষা করুন। রাহুল গান্ধী আজকে প্রকাশ্যে মঞ্চ থেকে বলেছেন যে আজকে মঞ্চে দাঁড়িয়ে বলে গেলাম বিজেপি কমিশনের মাধ্যমে নির্বাচনে ভোট চুরি করার জন্য এসআইআর করছে, এটা আমরা হতে দেব না, আমরা যে কোনো মূল্যে আটকাব। মুখ্যমন্ত্রীও তাই বলেছেন, একটা নামও বাদ দিতে না, ও তো ক্ষমাশ্রী। রাহুল গান্ধী তো ক্ষমাশ্রী উপাধি পেয়েছেন, মুখ্যমন্ত্রী দিয়েছেন ওনাকে, কারণ উনি তো শ্রী দিয়ে ছাড়া কিছু করতে পারেন না। উনি একবার চৌকিদারের জন্য ক্ষমা চাইলেন, একবার সাভারকারের জন্য ক্ষমা চাইলেন, আরেকবার একটা কিছুর জন্য যেন ক্ষমা চেয়ে ফেলেছিলেন। এতবার ক্ষমা চাই আমারও মনে থাকছে না। আবার এটার জন্য কত কিছুদিনের মধ্যেই ক্ষমা চাইল। রাহুল গান্ধীর কথা কংগ্রেসের নেতারাই কোনো সিরিয়াসলি নেয় না। আর পশ্চিমবঙ্গের মানুষ কি মূর্খ, অশিক্ষিত, রাজনৈতিকভাবে অচেতন? এই পশ্চিমবঙ্গে মানুষ বহু ধরনের আন্দোলন দেখেছে, তার থেকে শিক্ষা নিয়েছে। মানুষকে এত মূর্খ মনে করার কোনো কারণ নেই। আমি শেষ করছি। অতীন ঘোষ বলেছে যে এখানে বিবেক অগ্নিহোত্রী যিনি এসেছিলেন কোনো সিনেমা প্রচারের জন্য নয়, তিনি রাজনীতি করতে এসেছিলেন, তাড়িয়ে দেওয়া উচিত। আর জয়প্রকাশ মজুমদার বলছেন যে আমরা এরকমভাবে আটকানোতে বিশ্বাস করি না, মানুষ ঠিক করবে কোনটা দেখবে কোনটা দেখবে না, আমার মত বললাম। আর বলছেন যে এটা পুলিশ করেছে যা করার, দলের মধ্যে একটা মতবিরোধ বা দুই রকম মত উঠে আসছে। না, আমি অতীনবাবুকে বলবো উনি একটু মশা মারার কাজে মন দিন। বর্ষা আসছে তো, আবার মশা বাড়ছে, একটু উনি মশা মারুন, তারপরে ওই অগ্নিহোত্রী মারার কাজ করবেন। উনি এটা করুন। আর বাদবাকি যার কথা বলছেন, ওনার অনেক অভিজ্ঞতা আছে, উনি আমাদের দলেও ছিলেন, অন্য দলেও ছিলেন, তা উনি অনেক তাপ উত্তাপকে নিজের শরীর দিয়ে স্পর্শ করেছেন, উনি বিষয়টি বোঝেন। ওনার বক্তব্যটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। সেখানে একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে, হিংসাত্মক কথাবার্তা সেখানে বলা হচ্ছে, বোমা মারার কথাবার্তা বলা হচ্ছে। সেখানে একটি অডিও ক্লিপ সামনে এসেছে, বিকাশ ভবন চাকরিহারাদের সেই অভিযানকে কেন্দ্র করে সেই অডিও ক্লিপে বলা হচ্ছে
ওই যেমন ওই সিপিএম যেমন এখন কোনোদিন বোমা শব্দটা শোনেনি মনে করে, বোমা, বুথ দখল, রিগিং, থান কাপড়, বাইক বাহিনী, যেমন সিপিএম যেমন শোনেনি বলে আঁতকে ওঠে, ওরকম পুলিশেরও এখন ওইরকম অবস্থা হয়েছে, কোনোদিন শোনেনি। বিধাননগর পুলিশ কমিশনারেটকে বলুন, কমিশনারেটের পেছনে যে রোহিঙ্গারা বসে আছে ওগুলোকে উচ্ছেদ করতে। বিধাননগর কমিশনারেটের উচিত যে ইনস্টিটিউশনের সঙ্গে ডিআরডিওর সরাসরি যোগাযোগ আছে, যার সঙ্গে ভারতবর্ষের নিরাপত্তা, ভারতবর্ষের সামরিক ব্যবস্থার যোগাযোগ আছে, সেই সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাঁচিলের পিছনে যে রোহিঙ্গা বসতি আছে সেটাকে আগে একটু তুলে দেখান। বিধাননগর কমিশনারেটকে বলুন যে বিধাননগরের মতো একটা প্ল্যান্ড সিটিতে কি করে মসজিদ তৈরি হলো, কার অনুমতিতে। বিধাননগর কমিশনারেট এই প্রশ্নের উত্তর দিন যে সমস্ত রীতি নীতি প্রথা ভেঙে দিয়ে ইতিহাস সৃষ্টি করলেন, যে এবারের আমাদের দোলের দিনে বিভিন্ন জায়গাকে নো এন্ট্রি করে দিলেন কিছু মানুষের সুবিধা করার জন্য। আগে এগুলো কেন করেছিলেন? বিধাননগর কমিশনারেটকে বলুন যে আপনাদের এই তার কমিশনারেটের মধ্যে যে পুকুর বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে বাড়ি তৈরি হচ্ছে সে ব্যাপারে নোটিশ যেগুলো কোর্টে আছে সেগুলোকে কমপ্লাই কেন করতে পারছেন না? ওসব হিংসাত্মক ভাষা টাষা খুঁজছেন, এসব গল্প আর পশ্চিমবঙ্গে এখন মানুষ নিচ্ছে না। মানুষ চাইছে একটাই কথা, বিসর্জন। জগন্নাথ দেব এসে গেছেন, চিন্তা করবেন না, মানুষ কোনো ব্যাপারে আর উৎসাহী নয়। মা কালী ফাইল নেয়নি, জগন্নাথ দেব পুরীতে বলে দিয়েছে যে আমার হাত থাকলেও আমি পারতাম না তোমাকে বাঁচাতে, অন্য ওকে ধরে নিয়ে এসছে। উনি এখন স্বইচ্ছা এসে গেছেন, কোনো চিন্তা নেই। জগন্নাথ দেবকে সাক্ষী রেখেই বঙ্গোপসাগরে 2026 তৃণমূলের বিসর্জন অনিবার্য। বাংলার মেধাবী ছেলেরা তারা বাইরে চলে যাচ্ছে, জয়েন্ট এন্ট্রান্সের ফল বেরোচ্ছে না, আগস্ট মাস হয়ে গেল, মাস শেষ হতে চললো, বাইরের কলেজে পড়ুয়ারা চলে যাচ্ছে, এখনো পর্যন্ত জয়েন্টের কোনো রেজাল্ট নেই, কোনো সদুত্তর পাওয়া যায় না। আরে প্রশ্ন তো আসল বিষয়টা কি, এত জটিলতাই আবার প্রশ্ন নেই। হিন্দুদের থেকে 10% কেটে ওবিসির মধ্যে ঢোকানো হবে, আর কোনো ধরনের সূচনা না দিয়ে, মানে কোনো ধরনের সার্ভে না করেই ঘরে বসে একটা লিস্ট তৈরি হবে সংখ্যালঘুদের 10% পাইয়ে দেওয়ার জন্য ওবিসির নামে। আসল বিষয় এটাই। আসল বিষয় হচ্ছে মুসলিম ব্লক ভোট। এ দিয়ে মুসলমানদেরও কোনো উপকার হবে না, সর্বনাশ হবে হিন্দুদের। এবার যারা এটাকে চাইছেন তারা তৃণমূলকে ভোট দেবেন, আর যারা এই অবস্থা থেকে মুক্তি পেতে চাইছেন তারা বিজেপিকে ভোট দেবেন। সোজা অঙ্ক এক। বাংলার মেধা বাইরে চলে যাবে, বাংলার মেধা বাইরে চলে যাবে। বাংলার ব্যাঙ্গালোরের দ্বিতীয় কথ্য ভাষা হয়ে গেছে বাংলা। বাংলার তো সবকিছুই বাইরে, এগিয়ে বাংলা না। এগিয়ে বাংলা মানে কি? মানে বাংলার থেকে এগিয়ে যাও, যেদিকে পারো, পশ্চিম উত্তর দক্ষিণ এগিয়ে যাও, এটাই তো এগিয়ে বাংলা। আর একটাই রাজনৈতিক দল এ নিয়ে চিন্তিত, আর কোন রাজনৈতিক দল কথা বলেছে নাকি? 80-র মধ্যভাগ থেকে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে বলে আসছি যে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে, সীমান্তবর্তী জেলাগুলো জনসন্তুলন বদলে গিয়েছে। আদবানিজি দাঁড়িয়ে 85 সালে বক্তৃতা করেছিলেন এই কলকাতায়, হাম দো আর হামারা দো লেকিন বাংলাদেশ সে আনে দো। তো সুতরাং এটা আমাদের দীর্ঘদিনের লড়াই, প্রধানমন্ত্রী পার্টির বাইরে নন। আমরাই একমাত্র দল যারা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর বিরুদ্ধাচরণ করছি প্রকাশ্যে। শেষ আবার অসম্ভব। 2002 নেই, মানে সেটা কার ভুল? এসডি অফিস থেকে পাওয়া যাচ্ছে না, তার মানে ওখানে কিছু একটা ব্যাপার আছে, ডায়মন্ড ছকে কিছু একটা হচ্ছে। কোথায়? না না, এ নিয়ে আমাকে কেন প্রশ্ন করছেন? যারা মোমবাতি নিয়ে রাস্তায় বেরোন ওদেরকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল তারা এসএসসি অভিযান করবে। আজকে পুলিশ প্রেস কনফারেন্স করে বললো ওদের মধ্যে যে কথোপকথন হয়েছে সেটা রীতিমতো হিংসাত্মক হবে, সুতরাং আমরা মামলা রুজু করে ব্যবস্থা নিচ্ছি। পুলিশ
যে কোনোভাবে চক্রান্ত করছে সরকারের সঙ্গে মিলে এই স্বতঃস্ফূর্ত গণপ্রতিবাদকে বাজেয়াপ্ত করবার জন্য। তৃণমূল কংগ্রেস চাকরি বিক্রি করেছে, চাকরি চোরদের বাঁচানোর জন্য মানুষের দেহ করের টাকা কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় ব্যয় করেছে, তিরস্কৃত হয়েছে, বিভিন্ন সময় পরাজিত হয়েছে। এখন যাদের মেধা প্রতারিত হয়েছে তারা প্রতিবাদ করবে, সেই প্রতিবাদকে তারা ধ্বংস করতে চায়, তার জন্য পুলিশকে দিয়ে এসব করাচ্ছে। 4 বছর পর জানা যাচ্ছে আপনি 25,000 ভোটে যে পরাজিত হয়েছিলেন যে বিধানসভা থেকে, সেই বিধানসভায় 27,000 ভুয়ো ভোটার। আজকে আপনার দলের নেতারা বলছেন রাজারহাট গোপালপুর বিধানসভায় 27,000 মৃত এবং ভুয়ো ভোটার মিলিয়ে রয়েছে। এই বিধানসভায় আপনি একুশে লড়াই করেছিলেন, 25,000 ভোটে আপনি পরাজিত হয়েছেন। দেখুন, আমি পরাজিত হয়েছি, আমি পরাজয়টা স্বীকার করে নিয়েছি। ভোট বেড়েছে বলে আমি হেরে গেছি এরকম বলবার মতো লোক আমি মানুষ নই। জল সর্বত্র আছে, তো জলই যে আমায় হারিয়ে দিয়েছে এটাও মনে করার কারণ নেই। আমি হেরেছি, আমি পরাজিত হয়েছি, মানুষ আমার বিরুদ্ধে ভোট দিয়েছে। জল যারা ছিল জলও ভোট দিয়েছে, জল জলের মতো গড়িয়েছে, সে জলকে আমরা ধরতে পারিনি, কিন্তু এবার আমরা ধরে নিয়েছি। এই বিধানসভায় দেখা যায় 27,000 ভোটার। আরে সবে তো শুরু, সবে তো খালি দেখছো, এখন 17 লক্ষ জমা দিয়েছি, দেখতে থাকো। ভাঙড়ে শিক্ষক আক্রান্ত হয়েছে আবার কে? মেদিনীপুরে রেফারিং পেটে লাথি মারা হলো, তারপরে আবার ভাঙড়ে শিক্ষক আক্রান্ত হয়েছে। তৃণমূল সর্বব্যাপী, তৃণমূল সর্বত্রগামী। তৃণমূল সাংবাদিক পিটিয়েছে, ক্যামেরা পার্সন পিটিয়েছে, জজ সাহেবকে পিটিয়েছে, মাস্টার মশাইকে পিটিয়েছে, রেফারির পেটে লাথি মেরেছে। সবগুলো মিলিয়ে মিশিয়ে করতে হবে। সমাজের সর্বস্তরে তৃণমূল আছে। ব্যাহত হচ্ছে বললেন, হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওটা